ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আর রাত পোহালেই আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর তারেক রহমান দেশে ফিরছেন। প্রায় ১.৫ যুগের বেশি কাছাকাছি বলা যায় যে অপেক্ষার অবসান ঘটছে। আপনাদেরও অপেক্ষা ছিল, মানুষেরও অপেক্ষা ছিল। রাজস্বিক এক অভ্যর্থনা পেতে যাচ্ছে তারেক রহমান, এমনটাই বোঝা যাচ্ছে, ইঙ্গিত মিলছে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে। আপনাদের যে অপেক্ষা সেটার অবসান ঘটছে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাইবো যে কেমন লাগছে অপেক্ষার অবসান ঘটছে তাতে, এবং এই বিষয়টি বর্তমান রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমাদের সম্মানিত সহ আলোচক সহ দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আজকের রাত পোহালে আগামীকালের যে সকাল, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের দলের নেতাকর্মী সহ পুরো বাংলাদেশিদের জন্য আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক ঘটনা। কারণ হচ্ছে বাংলাদেশের এখন যেই একটা সময় যাচ্ছে, অত্যন্ত স্থিতিশীলতা অনিশ্চয়তার মধ্যে ছিল, বিভিন্ন ধরনের কথা হচ্ছিল, তারেক রহমান আসছেন না, কবে আসবেন। এখন সকল কিছুর অবসান ঘটিয়ে ধরেন উনি প্রায় ১.৫ যুগের পরে বাংলাদেশে আসছেন। মানুষের যে স্বতঃস্ফূর্ততা, আমি তো সাংগঠনিক কাজ করি, একটা হলো আমরা অর্গানাইজ করে মানুষকে আনা, আরেকটা হলো মানুষ নিজে চলে আসা। আমরা এখন অনেক মানুষজন দেখছি যারা আমাদের সাথে আসেন নাই, মানে আমাদের এলাকা থেকে এসছেন কিন্তু নিজে চলে আসছেন 2 দিন আগে। ওনাদের ভয় ছিল হয়তো যদি 23 তারিখ রাত্রে উঠি বা 24 তারিখ রাত্রে উঠে আমি ঢাকা পৌঁছাতে পারবো না। তো এই জিনিসটাতে বোঝা যায় যে এটা আসলে যতটুকু অর্গানাইজ না, তার চেয়ে বেশি, অনেক অনেক বেশি, আমার মনে হয় 10 গুণ বেশি মানুষ এমনি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আসছে। তো আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ একটি দিক। এবং আমি আরেকটা জিনিস, এটাও আমি নিজে মনে করি এবং আমি খেয়াল করেছি যে অনেক নেতা, বিশেষ করে যে আমরা ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং ভ্লাদিমির লেনিন, এই দুইজনকে যদি দেখি, তারা কিন্তু দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে যখন পরে এসেছেন তারা জগৎ বিখ্যাত হয়েছেন। তো আমার মনে হয় জনাব তারেক রহমান ইনশাল্লাহ সে পথেই যাবেন এবং উনি ওনার যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের যে জায়গাটা, উনি সরাসরি দেশে এসে নেতৃত্ব দিয়ে সেটাকে উনি বাস্তবায়নের চেষ্টা করবেন, এটা আমি মনে করি। এমন একটি মুহূর্তে তিনি এলেন, এমন অভ্যর্থনা, এত মানুষের আপনি ঢল বলছেন, এই বিষয়টি বর্তমান রাজনীতিতে আসলে কি বার্তা দিচ্ছে? আমি একটা জিনিস হচ্ছে, রাজনীতি এবং সমাজনীতি বলেন বা দেশের কিভাবে পরিচালিত হবে, এটা শুধু দেশের জনগণই ডিসাইড করবে। এটাই আমার মনে হচ্ছে এখানে বার্তাটা এটাই, যে মানুষ, আমি যে বললাম একটা জিনিস, একটা হলো অর্গানাইজ করে মানুষ আনা, যেটা হয়তো আমাদের সাংগঠনিক দায়িত্ব থাকবে। আমাদের একটা মিটিং হলে আমাদের কিছু লোকজন এখানে মেক শিওর করতে হয় যে তারা আসে। এখানে আমরা বলছি তো আমরা যতটুকু ব্যবস্থাপনা করেছি তার চেয়ে আমার ডিভিশনে 10 গুণ বেশি লোক নিজে স্বেচ্ছায় চলে এসছে। তাহলে এটা বোঝাচ্ছে, এবং চট্টগ্রাম অনেক দূরে, মনে করেন রাঙ্গামাটি, আজকে আমি যখন গেলাম খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি থেকে লোক এসছে এবং এরা সবাই বয়স্ক লোক। আমি জিজ্ঞেস যে আসছেন কেমনি, বলছে 2 দিন আগে আসছি, ভাবছি ঢাকা ঢুকতে পারবো না, কষ্ট করে আসছে। ওনারা কোনো পদে নাই, ওনারা কোনো দলের কোনো ধরনের পদ পদবিতে নাই। এই যে মানুষের উচ্ছ্বাসটা, এটা কিন্তু একটা আস্থার থেকে সৃষ্টি হয়েছে। মানুষ ভাবছে জনাব তারেক রহমান দেশে আসার পরে এই ওনাদের যে যাবতীয় সমস্যা আছে এগুলো হয়তো সমাধান হয়ে যাবে। এই আস্থার জায়গাটা তৈরি করতে পারাটা কিন্তু একটা নেতার একটা কৃতিত্বের জায়গা বলে আমি মনে করি। তো হচ্ছে এই বাদ ভাঙা যে উচ্ছ্বাসটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমি ডেফিনেটলি মনে করি দিস ইজ এ পজিটিভ সাইড। এবং এগুলোতে যেটা হয় যে রাজনীতিটা যে মানুষকে কেন্দ্র করে, মানুষকে ঘিরে এবং মানুষের জন্য, মানুষকে সাথে রেখে, এটা একটা প্রমাণ আমি কালকে হয়তো আমরা দেখতে পারবো। জি, আপনার কাছে আবার আসবো মাহবুব আজিজ। আপনার কাছে আসতে চাই একই বিষয়ে, এই যে মানুষজনের উচ্ছ্বাস, এত মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তারেক রহমান 17-18 বছর পরে নির্বাসিত জীবন শেষে দেশে আসছেন। বর্তমানের যে রাজনৈতিক পরিস্থিতি কিংবা ভবিষ্যতে রাজনীতি যেদিকে যাচ্ছে, রাজনীতিতে এই বিষয়টি, তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রভাব, পরিবর্তন কি হতে পারে, কি ইঙ্গিত দিচ্ছে? জি, নিশ্চয়ই। ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে এটি তো একটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যে নির্বাচন নিয়ে যে শঙ্কা, যে অনিশ্চয়তা, এর মধ্যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন এবং 17 বছর পর, দেখুন এই ঘটনাটির পেছনে যে রাজনীতিতে যে আমাদের প্রতিহিংসা, জিঘাংসা, যে অনিশ্চয়তা এবং অবিশ্বাস, এই সব কিছুর একটা মিশেল আমরা দেখতে পাই। আপনি রাজনীতি কোন পর্যায়ে গেলে একজন তরুণ নেতাকে, তখন তার বয়স এখন থেকে 17-18 বছর কম ছিল, 43 বছর ছিলেন, 43 বছরের একজন তরুণ নেতাকে তখন কিভাবে মারাত্মক আহত করে তাকে বিদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয় এবং একটা মুচলেকা জোর করে রাখা হয়।
রাজনীতিতে তিনি থাকবেন না ইত্যাদি। তার দোষটি কি ছিল? তিনি তো সাংগঠনিকভাবে কাজ করছিলেন, যেভাবে তৃণমূলে তিনি যাচ্ছিলেন। আমাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে যে কর্মীদের সঙ্গে তার যে সরাসরি সম্পর্ক স্থাপন এবং অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছিলেন, যেটি তার মা বেগম খালেদা জিয়া বলেছিলেন যে সম্পূর্ণ ডাটাবেস তৈরি করে তারেক রহমান তখন কাজ করছিলেন এবং নানান রকম প্রশিক্ষণের ব্যবস্থা করছিলেন। ব্যাপারগুলো নতুন ছিল আমাদের রাজনীতির ক্ষেত্রে, অনেক বিতর্কও ছিল। বিতর্ক তো রাজনীতির একটা অচ্ছেদ্য অংশ, কিন্তু এই বিতর্ক অথবা অভিযোগ থেকে একজনকে কতখানি বড় শত্রুতে পরিণত করা যায় যে তাকে ১৭ বছর ধরে নির্বাসনে থাকতে হবে, এবং সেগুলো কিন্তু প্রমাণিতও হয়নি। এবং তার সব যাদের কথা বলা হয় তার বন্ধু অথবা তাকে ব্যবহার করেছেন, রাজনৈতিক যারা বড় নেতা তাদেরকে তো অনেকেই ব্যবহার করেন। তো সেই বিষয়গুলো বিভিন্নভাবে আলোচনায় এসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তাদের সন্তান তিনি, এবং রাজনীতি যে রাজনীতিবিদদের হাতে থাকবে, এই যে শুভবাদী একটা আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষদের, এটি যেন বোঝা যায় যে তারেক রহমানের ফিরে আসায় মানুষের সব দল মত নির্বিশেষে সকলেই কিন্তু এক ধরনের আশ্বস্তির মধ্যে, মানে যেই অস্বস্তিটা ছিল সেটা কাটিয়ে এক ধরনের আশ্বস্ত হচ্ছেন যে নির্বাচনটা বোধহয় হতেই যাচ্ছে তাহলে। এবং তারেক রহমান সর্বশেষ যখন বললেন যে সবকিছু আমার হাতে নয়, ফিরে আসার ব্যাপারটা, অনেকেই কিন্তু শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলেন। তার মানে কি অনেক কিছু বোধহয় এখানে রয়ে গেছে। এই অনেক কিছুর যে বেড়াজাল, যা রাজনীতির সামনে আমরা সবসময় দেখি না, হয়তো পেছনে অনেক কিছুই ঘটে, আমরা এই পেছনের ঘটনাগুলো আর যাতে না ঘটে আমরা সেই প্রত্যাশা করব। আমরা দেখতে চাই যে তারেক রহমান অথবা সকল রাজনীতিবিদ দলমত নির্বিশেষে সকলেই যেন রাজনীতির মাঠে সক্রিয় থাকতে পারেন, এবং নিরাপত্তা যে শঙ্কাটা সকলের জন্যই যেন শঙ্কাটা না থাকে। আমরা রাজনীতির মাঠে আদর্শের চর্চা দেখতে চাই, আমরা তর্ক বিতর্ক দেখতে চাই, এবং অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ দেখতে চাই। আমি আপনাকে পছন্দ করছি না তার মানে আপনাকে দেশ থেকে বের করে দেব, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসি। এবং আজকে তিনি নায়কের মতো ফেরত আসছেন, এবং এই ফেরত আসা এবং এই নায়কোচিত যে বরণ, তার মানে কি আজকে যিনি ভিলেন কালকে তিনি নায়ক, এটা কিন্তু অন্যদের ক্ষেত্রেও ঘটতে পারে। কাজেই ভুলে যাবার কিছুই নাই যে রাজনীতি আসলে দিনে একরকম, রাতে একরকম, আগামীকালকে আরেক রকম, পরশু দিন একরকম। কাজে এইখানে এই জায়গাগুলোতে যেন আমরা প্রতিহিংসা, জিঘাংসা, নানান রকম যে আক্রোশের চর্চাটি না করে আদর্শের চর্চা করি। এবং তারেক রহমানের আমরা সর্বশেষ যে সাক্ষাৎকারগুলো দেখেছি, তার যে নানান রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, কার্টুন নিয়ে তিনি যেভাবে বলছেন, আমরা আশা করব সাংবাদিকরা মন খুলে কথা বলতে পারবেন, তাকে সমালোচনা করা যাবে, তার দলকে সমালোচনা করা যাবে, তার কর্মীদেরকে সমালোচনা করা যাবে, এবং অন্যদেরকেও সমালোচনা করা যাবে। এই সমালোচনা মুখর একটা সহিষ্ণু সমাজ যেন আমরা গড়তে পারি, এবং সেটা তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে।